আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে। ক্লাস 12 থার্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটার নাম হচ্ছে খনিজ ও শক্তি সম্পদ। তাহলে এই যে টপিকটা রয়েছে, এই টপিকটাকে আমরা খুব সুন্দরভাবে জানব। আর এই টপিকটা যখন আমরা জানতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে ভারতের মধ্যে কোথায় কোথায় খনিজ সম্পদ রয়েছে, কি কি আমাদের শক্তি সম্পদ রয়েছে। তাহলে আজকের এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা কিন্তু শুধুমাত্র ক্লাস 12 জন্য নয়, সমস্ত ক্লাস অর্থাৎ 9, 10, 11, 12 কলেজ সবখানে কিন্তু এই চ্যাপ্টারটা রয়েছে। এখান থেকে চাকরির পরীক্ষাতে প্রচুর প্রশ্ন এসে থাকে। ইভেন তোমরা যারা ক্লাস 12 এখন বর্তমানে পড়ছো, তাদের যদি দাদা দিদি থাকে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখবে যে চাকরির পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। তাই আর সময় নষ্ট না করে আমরা শুরু করি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটার নাম হচ্ছে খনিজ ও শক্তি সম্পদ। এই চ্যাপ্টারটিকে দুটি ভাগে ভাগ করেছি, ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা আলোচনা করব খনিজ সম্পদকে নিয়ে, এবং সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব শক্তি সম্পদকে নিয়ে। যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়, ওর জন্য দুটি ভাগে ভাগ করেছি। তাই দুটি ভাগে কিন্তু তোমরা অবশ্যই দেখবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। আমাদের যখন আমরা আলোচনা করছি খনিজ সম্পদ, অর্থাৎ খনিজ সম্পদ কাকে বলছে, খনিজ সম্পদ একটু আমরা দেখে নিই। খনিজ সম্পদ কাকে বলছে? পৃথিবীর ভূত্বক থেকে, অর্থাৎ পৃথিবীর ভেতরে খনি, পৃথিবীর ভেতরে থেকে যদি আমরা কোনো কিছু আহরণ করি, সংগ্রহ করি, অর্থাৎ তাকে আমরা কি বলবো? খনি, তাই না? তাহলে এই খনি থেকে যে পদার্থ সংগ্রহ করব তাকে বলা হয় খনিজ পদার্থ। অর্থাৎ মাটির ভেতর থেকে যদি আমরা কোনো পদার্থ মূল্যবান হিসাবে আমরা সংগ্রহ করি, তাকেই আমরা কি বলবো? খনিজ পদার্থ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে খনিজ। আচ্ছা, সম্পদ কাকে বলছে? খনিজ পদার্থ তো বুঝলাম, খনিজটা সম্পদ কখন হবে? মাটির ভেতরে থেকে তো অনেক কিছুই পাবো আমরা, কিন্তু সেটা সম্পদ কি? আচ্ছা, সম্পদ কাকে বলে? সম্পদ তাকেই বলে, কোনো বস্তু বা পদার্থকে সম্পদ বলছে না, বস্তু বা পদার্থের অভাব মোচন করার যে ক্ষমতাটা, তাকে বলছে সম্পদ। তাহলে আমরা মাটির ভেতরে বা মাটির নিচে খনন করে আমরা কি উত্তোলন করি? মাঝে মাঝে কয়লা। কয়লা আমাদের কাজে লাগে, রান্নার কাজে লাগে, অনেক সময় ভেহিকেল বা গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আমরা কয়লাকে বিভিন্ন কারখানায় ব্যবহার করি, রান্নার ঘরে ব্যবহার করি। তাহলে পরে এই যে কয়লাকে আমরা ব্যবহার করছি, তাহলে কয়লা আমাদের অভাব মোচন করছে, তাই আমরা কয়লাকে কি বলি? সম্পদ বলি। তাহলে যে সমস্ত উপাদান মাটির ভেতরে থাকে ও আমাদের সমস্যার সমাধান করে, আমাদের জীবনের যে সমস্যা সেগুলোর সমাধান করে, তাকে আমরা বলছি সম্পদ। অর্থাৎ কোনো বস্তু বা পদার্থকে সম্পদ বলে না। যেমন অর্থনীতিবিদ জিমারম্যান কি বলেছিলেন? কোনো বস্তু বা পদার্থকে সম্পদ বলে না, বস্তু বা পদার্থের কার্যকারিতা বা উপযোগিতাকেই বলা হয় সম্পদ। তাহলে খনির থেকে প্রাপ্ত খনিজ পদার্থ, সেটা যখন মানুষের অভাব মোচন করে, তখন তাকে কি বলা হয়? খনিজ সম্পদ। তাহলে দুটো জিনিস বুঝলাম, একটা খনিজ আর একটা হচ্ছে সম্পদ। ক্লিয়ার? নেক্সট, এই যে খনিজ সম্পদ মানব সভ্যতার শিল্প ও অর্থনীতির মূল ভিত্তি। তোমরা যারা পড়াশোনা করছো তারা হয়তো এখনকার বর্তমান অবস্থা তোমরা জানো, যখন যুদ্ধ চলছে, তাই না? যখন যুদ্ধ চলছে তখন কি হচ্ছে? পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, আর এই পেট্রোলের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কারণ পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে, তো সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তাহলে দেখো এই তেল কত পরিমাণে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট, শিল্প বিপ্লবের পর থেকে খনিজ সম্পদের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পায়। শিল্প বিপ্লব যে হয়েছিল তার পরের থেকে কিন্তু শক্তির প্রয়োজন হয়ে পড়ে, কারণ কলকারখানা চালাতে শক্তির প্রয়োজন। এত শক্তি আসবে কোথা থেকে? কয়লা থেকে, তাই না? তাহলে পরে কয়লা থেকে বা পেট্রোলিয়াম থেকে, এই যে খনিজ সম্পদ থেকে আমরা সেই শক্তিগুলি আহরণ করতাম।
তাহলে এই শিল্প বিপ্লবের পর থেকে খনিজ সম্পদের গুরুত্বটা অনেক বেড়ে গেল। আধুনিক যন্ত্র সভ্যতা খনিজ সম্পদের উপর নির্ভরশীল, অবশ্যই। নেক্সট, ভূত্বক থেকে আহরিত প্রাকৃতিকভাবে সৃষ্ট মূল্যবান অজৈব পদার্থকে আমরা কি বলছি? খনিজ পদার্থ বলছি। ঠিক আছে? তো তাহলে মাটির ভেতরের থেকে এমন কিছু পদার্থ যেটা আমাদের কাজে লাগে তাকে বলছে খনিজ সম্পদ। ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছি, খনিজ সাধারণত নির্দিষ্ট রাসায়নিক গঠন ও ভৌত বৈশিষ্ট্যযুক্ত হয় খনিজ শিল্পের প্রধান কাঁচামাল। তাহলে পরে এই যে শিল্পের প্রধান কাঁচামাল সেটাই কিন্তু আমাদের খনিজ পদার্থ। তাহলে খনিজ পদার্থ সম্পর্কে আমরা অনেক কিছু শুনলাম, খনিজ পদার্থ কোথায় পাওয়া যায় সেটা শুনলাম, খনিজকে আমরা সম্পদ বলছি কেন সেটাও জানলাম। তাহলে এইটুকু অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট চলে আসি আমরা, খনিজ সম্পদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে? এটা কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, তাহলে এটা মনুষ্য সৃষ্ট নয়, প্রাকৃতিকভাবে সৃষ্টি হচ্ছে। নেক্সট, এর নির্দিষ্ট কিছু রাসায়নিক গঠন থাকে, তাই না? একটা কিছু গঠন থাকে বা স্ট্রাকচার থাকে। নেক্সট, নির্দিষ্ট ভৌত ধর্ম থাকে, তাহলে প্রত্যেকটা খনিজ পদার্থের নির্দিষ্ট একটা ভৌত ধর্ম থাকে, এবং অধিকাংশই অনবীকরণযোগ্য, অর্থাৎ একবার যেটা আমরা ব্যবহার করে ফেলি তখন সেটাকে আর দ্বিতীয়বার সেটাকে আমরা আর ব্যবহার করতে পারি না। সাপোজ এক্সাম্পল, পেট্রোল নিয়ে নাও, তাই না? খনিজ তেল বা কয়লাকে নিয়ে নাও, একবার ব্যবহার করার পর সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে আমরা একবারই ব্যবহার করতে পারি, সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনা যায় না। সেটাই বলছে যে অধিকাংশই কি অনবীকরণযোগ্য, আবার পুনরায় আমরা ব্যবহার করতে পারি না। যখন এগুলো জেনে গেলাম, এবারে আমাদের জানা দরকার কি খনিজ সম্পদের শ্রেণী বিভাগ, অর্থাৎ এই যে খনিজ পদার্থ যাকে নিয়ে আলোচনা করছি সেই খনিজ পদার্থগুলো কয় প্রকারের সেটা জানতে হবে। তাহলে এই যে খনিজ সম্পদটাকে আমরা বেসিক্যালি তিনটি ভাগে ভাগ করেছি: ধাতব খনিজ পদার্থ, অধাতব ও জ্বালানি খনিজ পদার্থ। ধাতব, অধাতব ও জ্বালানি খনিজ পদার্থ। দেখি এক এক করে। ধাতব খনিজ পদার্থ, লৌহ ঘটিত খনিজ পদার্থ, অলৌহ ঘটিত খনিজ পদার্থ। তাহলে ধাতব খনিজকে আমরা দুটি ভাগে ভাগ করছি। যদি সেখানে লোহার উপস্থিতি থাকে তখন তাকে বলছি লৌহ ঘটিত খনিজ পদার্থ, যদি সেখানে লোহার অনুপস্থিতি থাকে বা উপস্থিতি না থাকে তখন তাকে বলছি অলৌহ ঘটিত খনিজ পদার্থ। রাইট? তাহলে দেখো উদাহরণ হিসাবে দেখে নিই, তাহলে একদম আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। কি কি? লৌহ ঘটিত, যেখানে লোহা আছে, যেমন লোহা, ম্যাঙ্গানিজ, তাহলে এই সমস্ত খনিজ পদার্থকে আমরা লৌহ ঘটিত খনিজ পদার্থ বলি। তাহলে লোহা হয়ে গেল, ম্যাঙ্গানিজ হয়ে গেল, এগুলো হচ্ছে লৌহ ঘটিত খনিজ পদার্থ। অলৌহ ঘটিত খনিজ পদার্থ যেমন তামা ও বক্সাইট, যেখানে আমরা খনিজ পদার্থ দেখতে লোহা দেখতে আমরা পাবো না। তাহলে তামা ও বক্সাইট। দেখো এগুলো যখন পড়াচ্ছি এগুলো থেকে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এগুলো থেকে ছোট ছোট প্রশ্ন আসবে, যেমন শর্ট প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরকম টাইপের, মাল্টিপল চয়েস। বর্তমানে যে চাকরির পরীক্ষাগুলো হয়, যে চাকরি পরীক্ষাতে কিন্তু ABCD অপশন থাকে, ঠিক আছে, MCQ টাইপ। এবারে ABCDর মধ্যে কোনো একটাকে তোমাকে টিক করতে হবে, তাই না? তাহলে সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট চলে আসি অধাতব খনিজ পদার্থ, যে সমস্ত খনিজ পদার্থের মধ্যে ধাতুর উপস্থিতি থাকে না। ধাতুর উপস্থিতি থাকে না। কি কি? অভ্র, চুনাপাথর, জিপসাম। তাহলে অভ্র, চুনাপাথর আর জিপসাম। তাহলে এই তিনটে, একটা হচ্ছে অভ্র, একটা হচ্ছে চুনাপাথর, আর একটা হচ্ছে জিপসাম। এই তিনটে, এছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলোকে আমরা কি বলছি অধাতব খনিজ পদার্থ, যেখানে ধাতু থাকে না। তোমরা চুনাপাথরটাকে দেখে নাও, পানের সঙ্গে যে আমরা চুন খাই সেই চুনাপাথরের কথাই বলছি। সেই চুনাপাথরের মধ্যে কি থাকে না? ধাতব কণা থাকে না। তোমরা অভ্র দেখে নাও, অভ্র তোমরা বেসিক্যালি কিভাবে বুঝবে? তোমরা বালির মধ্যে যে চিকচিক করে, তাই না, শাইন করে, সেগুলোকে আমরা অভ্র বলতে পারি। তাহলে এই যে এগুলোর মধ্যে ধাতব কোনো খনিজ পদার্থ থাকে না। তাহলে হয়ে গেল দুটো, একটা ধাতব খনিজ আর একটা অধাতব খনিজ পদার্থ। নেক্সট চলে আসি জ্বালানি খনিজ। এগুলো তো খুব ইজি, তোমরা জানোই, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলোকে বলা হয় জ্বালানি খনিজ। কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস।
তাহলে এই সমস্তগুলোকে বলা হয় কি জ্বালানি খনিজ। তাহলে আরেকবার দেখে নিই, রিপিট করি। ধাতব খনিজ যার মধ্যে ধাতুর উপাদান আছে, অধাতব যার মধ্যে ধাতুর উপাদান নেই, জ্বালানি খনিজ যেগুলোকে জ্বালানি হিসাবে মেইনলি ব্যবহার করা হয়। তাহলে ধাতব খনিজকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে লৌহ গঠিত আর একটা হচ্ছে অলৌহ গঠিত। উদাহরণগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ পরীক্ষায় যখন প্রশ্ন আসবে উদাহরণ থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। চলে আসি নেক্সট স্লাইডে, দেখে নাও। আমরা এবারে বেশ কতগুলো খনিজ পদার্থকে একে একে করে জানব। প্রত্যেকটা খনিজ পদার্থকে তো জানা সম্ভব নয়, কিন্তু যতগুলো সম্ভব, যেগুলো মেইন, যেগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট যে খনিজ পদার্থ যার প্রভাব সমাজে অনেকটাই বেশি, শিল্প কারখানাতে যার প্রভাব বেশি, সেই সমস্ত খনিজ পদার্থগুলোকে নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। তাহলে এখানে দেখে নাও লৌহ আকরিক বা আয়রন ওর। তাহলে এই যে লৌহ আকরিক এটা একটা খনিজ পদার্থ। দেখে নিই আমরা, বলছে যে লোহা আধুনিক শিল্প সভ্যতার মেরুদণ্ড হিসাবে পরিচিত। ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল হলো লোহা, আর ভারতের খনিজ সম্পদের মধ্যে লৌহ আকরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো লোহা এতটাই গুরুত্বপূর্ণ যে লোহা ছাড়া যন্ত্র সভ্যতা ভাবাই যায় না। লোহা আছে বলেই ব্রিজ আছে, ট্রান্সপোর্ট সিস্টেম আছে, বাস, ট্রাক, ট্রাম, এরোপ্লেন, জাহাজ, এগুলো আছে, তাই না? এই যে এখন আমরা যেটার সাহায্যে যেটাকে ব্যবহার করছি অর্থাৎ মোবাইল, সেখানেও লোহা আছে। তাহলে আমাদের সকাল থেকে রাত অবধি যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি, যা কিছু দেখছি, টেবিল, চেয়ার, সব কিছুর মধ্যে কি আছে? লোহা রয়েছে। তাই লোহা আমাদের সভ্যতার কিন্তু মেরুদণ্ড। তাই যেই দেশের মধ্যে লোহা আছে বা লোহা ইম্পোর্ট করা হয়, তাহলে পরে সেই দেশে যদি লোহাটাকে ব্যবহার করার কার্যক্ষমতা থাকে, তাহলে কিন্তু সেই দেশ খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। তাহলে দেখো লোহাটা কতটা ইম্পর্টেন্ট। চলে আসি, বলছে যে লোহাটা তো ইম্পর্টেন্ট, এটা বুঝলাম। এবারে দেখি আমরা প্রধান লৌহ আকরিক কোথা থেকে আমাদের লোহাটা পাওয়া যায়। দেখো মেইনলি লোহাটা হচ্ছে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট, এই 4 প্রকারের আমরা কিন্তু আকরিক লোহা দেখতে পাই। তাহলে এখানের মধ্যে কি কি আছে? ম্যাগনেটাইট, যার মধ্যে লোহার পরিমাণ সব থেকে বেশি। ঠিক আছে, ম্যাগনেটাইট, যেটা আমাদের ভারতে খুব কম পাওয়া যায়। নেক্সট চলে আসি হেমাটাইট, তাহলে ভারতে সব থেকে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, কিন্তু এর মধ্যে লোহার পরিমাণটা অনেকটাই বেশি। এরপরে রয়েছে লিমোনাইট ও সিডেরাইট, এই দুটির মধ্যে কিন্তু লোহার পরিমাণটা বেশ কম। তাহলে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট, তাহলে এই 4 প্রকার। পরীক্ষার প্রশ্ন আসে কিন্তু যে লৌহ আকরিককে কয় ভাগে ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। আর যদি নিচ থেকে বলে সিডেরাইট, লিমোনাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট। ঠিক আছে, তাহলে এই 4 প্রকারের আমরা লৌহ আকরিক দেখতে পাচ্ছি। লোহার কোথায় কোথায় ব্যবহার, এগুলো তো নিশ্চয়ই তোমরা অবশ্যই জানো। তোমরা আশেপাশে চোখ বুলালেই দেখতে পাবে যে কি কি কাজে লোহাকে ব্যবহার করা হয়। একবার পড়ে নাও, আশেপাশে দেখো, এখনই মুখস্থ হয়ে যাবে, তাই না? চলো দেখি, লোহা ও ইস্পাত শিল্পে ব্যবহার করা হয়, যন্ত্র নির্মাণে, রেল লাইন, জাহাজ নির্মাণেও ব্যবহার করা হয়। তাহলে দেখো এই যে লৌহ আকরিকটা কতটা ইম্পর্টেন্ট সেটা জানলাম, লোহা বা লৌহ আকরিককে কত জায়গায় ব্যবহার করা হয় সেটাও জানলাম। এই যে লৌহ আকরিক কোথায় কোথায় পাওয়া যায় সেটাও জানা দরকার। এই যে আমরা লোহা লোহা করছি এতক্ষণ ধরে, লোহাটা পাওয়া যায় কোথায় সেটাও দেখতে হবে। কোথায় কোথায় পাওয়া যাচ্ছে দেখো, আমরা যদি এখানে দেখি, ভারতের প্রধান উৎপাদক অঞ্চল ওড়িশা, ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, গোয়া, এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আমরা কি দেখতে পাই? লোহা দেখতে পাই। তাহলে যখন আমরা আলোচনা করছি এই যে লোহা সম্পর্কে, তাহলে দেখে নাও এখানে কি দেখছি আমরা? লোহা। তাহলে এই যে লোহা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে একটু দেখে নিই। এখানে হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে, তাই না? তাহলে আমরা কোন কোন রাজ্যের নাম বললাম? ওড়িশা, ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, গোয়া, এই সমস্ত জায়গাগুলোতে আমরা লোহা পেয়ে থাকি বা লৌহ আকরিক পেয়ে থাকি। ঠিক আছে, একটু ম্যাপ দেখে পড়াশোনাটা করবে যাতে আমাদের বেশি দিন এগুলো মনে থাকে। ঠিক আছে, দেখো ম্যাপ ভূগোলের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। ম্যাপ দেখে পড়বে বেশি দিন যেমন মনে থাকবে, ঠিক সেরকমই ম্যাপ দেখে পড়লে পরে আমাদের কিন্তু বুঝতে অনেকটাই সুবিধা হয়। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি ম্যাঙ্গানিজ।
ম্যাঙ্গানিজ আরেকটি খনিজ পদার্থ, দেখে নিই একবার যে ম্যাঙ্গানিজ একটি গুরুত্বপূর্ণ ধাতব খনিজ। ইস্পাতকে শক্ত টেকসই করতে ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়। আধুনিক ধাতব শিল্পে এর চাহিদা অত্যন্ত বেশি। তাহলে এই যে ম্যাঙ্গানিজ, আচ্ছা দেখতে কিরকম হয়? এইরকম ধরনের দেখতে হয়। তোমরা একটু ছবিটা দেখে নাও। ছবি আমি এই কারণে দিয়েছি কারণ ছবি দেখে পড়তে না সুবিধে হয়। এরপরে চলে আসি এর ব্যবহার। ইস্পাত শিল্পের ব্যবহার আছে, ব্যাটারি শিল্পের ব্যবহার আছে, রাসায়নিক শিল্পেও একে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আচ্ছা, কোথায় কোথায় উৎপাদন হয়? ওড়িশা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, এই সমস্ত জায়গাগুলিতে আমরা কি দেখতে পাই? ম্যাঙ্গানিজ উৎপাদন হয়। দেখো, আজকে যখন আমরা আলোচনা করছি ম্যাঙ্গানিজকে নিয়ে, শুধু ম্যাঙ্গানিজ কিন্তু ওই কয়েকটা রাজ্যেই পাওয়া যায় তা নয়, এখানে বেশি পরিমাণে পাওয়া যায়, তাই এই রাজ্যগুলোর কথা বলা হয়েছে। এরপরে চলে আসি বক্সাইট, আরেকটা খনিজ পদার্থ যেটা খুবই ইম্পর্টেন্ট খনিজ পদার্থ। দেখি, বলছে যে পরিচয়, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। তাহলে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? বক্সাইট। এছাড়া দেখো এর বৈশিষ্ট্য কিছু দেওয়া আছে। বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। অ্যালুমিনিয়াম হালকা ও মরিচা প্রতিরোধী ধাতু। এমন কিছু যন্ত্র যেখানটায় ধরো জল লেগে যায়, যেখানে মরিচাকে আমরা প্রতিরোধ করতে হবে, ওখানে যদি মরিচা ধরে যায় তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকবে না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? বক্সাইট ব্যবহার করি। যেমন দেখো এরোপ্লেনের মধ্যে আমরা বক্সাইট ব্যবহার করি, কারণ কি? এটা হালকা ও মরিচাও ধরে না। আমরা যদি লোহা ব্যবহার করি তাহলে পরে কিন্তু ফট করে মরিচা ধরে যাবে। নেক্সট, বিমান ও পরিবহন শিল্পে বক্সাইটের গুরুত্ব অত্যন্ত বেশি। কোথায় কোথায় ব্যবহার হয় দেখে নাও। যেমন বিমান শিল্পে, রান্নার বাসন, এই সমস্ত ক্ষেত্রে। এছাড়া বৈদ্যুতিক তার ও পরিবহন শিল্পে এই বক্সাইটের ব্যবহার অনেকটাই বেশি, তাই না? তাহলে দেখো, আমাদের প্রত্যেকটা যন্ত্রের মধ্যেই কিন্তু কোথাও না কোথাও কম বা বেশি বক্সাইট আমরা ব্যবহার করে থাকি। দেখো, খনিজ হিসাবে প্রত্যেকটা খনিজেরই গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, কিন্তু কোনোটার কম বা কোনোটার বেশি, কিন্তু অল্প বা বেশি প্রত্যেকটা খনিজ পদার্থেরই কিন্তু অবদান রয়েছে, কারণ সবাইকে নিয়েই চলতে হয়, তাই না? চলো এবারে দেখি কোন কোন রাজ্য এটা উৎপাদন করছে। ওড়িশা, গুজরাট, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ছত্তিশগড়। এখানে দেখো এই রাজ্যগুলোকে একটু হাইলাইটেড করে দেওয়া আছে। তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয় না, কোনো একটা জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, কেমন? সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনটা অন করে রাখো, তাহলে নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, যখন তোমরা এর থেকে উপকৃত হচ্ছ, তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, কেমন? একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। চলো এবারে চলে আসি আমাদের নেক্সট স্লাইডে। এটা আরেকটা খনিজ উপাদান, যেমন তামা। তাহলে তামা সম্পর্কে একটু আলোচনা করি। তামা তো সবাই দেখেছো, অনেকে হয়তো হাতের আংটির মধ্যে তামার আংটি, হাতের আঙ্গুলের মধ্যে তামার আংটি তোমরা ব্যবহার করে থাকো। তাহলে কিরকম যে তামা বিদ্যুতের খুব ভালো পরিবাহী। বৈদ্যুতিক ইলেকট্রনিক শিল্পে তামার গুরুত্ব অপরিসীম। বহু সংকর ধাতু তৈরিতে তামা ব্যবহার করা হয়। তাহলে দেখো, তামাটা এইরকম ধরনের হবে, আর যেটা কাঁচা তামা সেটা এরকম ধরনের দেখতে হবে। এর ব্যবহার কোথায় কোথায় হয় তোমরা তো নিশ্চয়ই দেখেছো। বৈদ্যুতিক তারে ব্যবহার হয়, ইলেকট্রনিক যন্ত্র, মুদ্রা নির্মাণে, আর সংকর ধাতু। আচ্ছা, সংকর ধাতু কাকে বলছে? সংকর ধাতু মানে যখন দুটো তিনটে ধাতুকে একসাথে মিলিয়ে নতুন একটা ধাতু তৈরি করা হয় তাকে বলা হয় সংকর ধাতু। আচ্ছা, এগুলো কোথায় কোথায় পাওয়া যায়? যেমন সিংভূম বা ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে পাওয়া যায়, ঝাড়খণ্ড রাজ্যে পাওয়া যায়। এছাড়া মধ্যপ্রদেশে, রাজস্থানেও পাওয়া যায়। এর ঠিক পরে রয়েছে মাইকা বা অভ্র। এই যে দেখো, প্রত্যেকটা খনিজ পদার্থ থেকে যখন আলোচনা করছি না, তোমরা কিন্তু সাথে সাথে এটার ব্যবহারটা দেখে নেবে, কারণ পরীক্ষাতে কিন্তু এর ব্যবহার কোথায় কোথায় হয় সেটা তোমাদের কিন্তু জিজ্ঞেস করবে। আর তোমাদের খুব শর্টকাটে একটা কথা বলে রাখি, যে কোনো যন্ত্রাংশ তোমরা যার নাম নেবে, দেখবে সেই ইলেকট্রনিক যে যন্ত্রগুলো আছে সেখানে কিন্তু কম বা বেশি প্রত্যেকটা খনিজ পদার্থেরই ব্যবহার রয়েছে, ঠিক আছে? চলো এবারে দেখি অভ্র। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ অধাতব খনিজ। এটি তাপ ও বিদ্যুতের কুপরিবাহী হওয়ায় শিল্পে ব্যবহৃত হয়।
বৈদ্যুতিক যন্ত্র তৈরিতে অভ্রের বিশেষ গুরুত্ব রয়েছে। তাপ ও বিদ্যুতের কুপরিবাহী পাতলা স্তরে বিভক্ত করা যায়। তাহলে এটা তাপ ও বিদ্যুতের কুপরিবাহী মানে এর মধ্য দিয়ে তাপ পরিবহন করতে পারে না বা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এর ব্যবহার কোথায় কোথায় করা হয়? বৈদ্যুতিক শিল্পে আর ইলেকট্রনিক শিল্পে কিন্তু এই মাইকা বা অভ্রের ব্যবহার অনেকটাই বেশি। এই অভ্রকে কোথায় কোথায় পাওয়া যায় একটু দেখে নিই। তাহলে একটু আগে আমরা আলোচনা করলাম ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান। তাহলে আমরা এই যে রাজস্থান, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গা থেকে আমরা প্রচুর পরিমাণে অভ্র বা মাইকা পেয়ে যাই। তাহলে দেখো এতক্ষণ ধরে আমরা দেখলাম যে খনিজ পদার্থগুলো। আচ্ছা, প্রথমে আমরা কি দেখলাম? খনিজ পদার্থ কাকে বলে? খনিজটাকে আমরা সম্পদ বলছি কেন? সম্পদই বা কাকে বলে? এগুলো আমরা বুঝলাম। তারপরে দেখলাম কত ধরনের খনিজ পদার্থ হয়, সেগুলোকে দেখলাম। তারপরে দেখলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ যে খনিজ পদার্থগুলো তাদেরকে আমরা জানলাম, তাদের গুরুত্ব, তাদের ব্যবহার, এগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানলাম, তাই না? দেখো, এর পরের অংশ রয়েছে শক্তি সম্পদ। তাহলে এই ভিডিওটার এখানেই শেষ করলাম। এর সেকেন্ড পার্ট দেখতে ভুলবে না কিন্তু। সেকেন্ড পার্ট রয়েছে শক্তি সম্পদ। চলো তাহলে আজকের জন্য এই ভিডিওটাকে রেখে শেষ করছি। টাটা, পরের ভিডিও দেখবে।